স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরুণ। এবারে জানাবো খবরের বিস্তারিত। প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি, তবে আবেগের বশে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে বিকল্প বেছে নেবে জাতি। ডিবিসি নিউজের সাথে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। নির্বাচন বিলম্ব হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা। সালাউদ্দিন আহমেদের সঙ্গে একান্তে কথা বলেছেন আনোয়ার হোসেন। দেখুন বিস্তারিত। দর্শক, স্বাগত ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে আজকে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাই জনাব সালাউদ্দিন। ধন্যবাদ। সরাসরি আলোচনায় যেতে চাই, সেটি হচ্ছে যে এখন যে পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, তাতে করে অনেকগুলো ইস্যু সামনে এসেছে। আমরা সরাসরি একটু জানতে চাই আপনার কাছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ইস্যুটি এখন খুব আলোচনায়, মানে টক অফ দ্য কান্ট্রি। শুরুতে এই বিষয়টি একটু প্রতিক্রিয়া জানতে চাই আপনার কাছে। এইটুকু আমরাও শুনেছি, আজকে পত্রিকান্তরে দেখেছি। আমরা তো একটা রুট ম্যাপ চেয়েছিলাম নির্বাচনের জন্য, ওনার পদত্যাগ তো আমরা চাইনি। আমরা পদত্যাগ চেয়েছি সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য দুইজন ছাত্র প্রতিনিধির এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যিনি বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে, যে ইস্যুগুলো আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে পারে এবং আমাদেরকে একটা অনাহত অনাকাঙ্ক্ষিত যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে, সেরকম কিছু ইস্যু নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কিছু কথাবার্তা, পদক্ষেপ কারণে ওনারা আমরা অব্যাহতি চেয়েছি। প্রধান উপদেষ্টার কাছে আমরা ক্রমাগত দলীয়ভাবে আমরা বিভিন্ন সময় সাক্ষাৎ করে ওনাকে বুঝিয়ে বলেছি যে আপনি একটা নির্বাচনী রোডম্যাপ প্রদান করেন, তাহলে রাজনৈতিক একটা স্থিতিশীলতা আসবে এবং রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সর্বক্ষেত্রে একটি শান্ত পরিস্থিতি বা স্থিতিশীলতা আনয়ন করা যাবে। কিন্তু উনি আমাদেরকে বারবারই আশ্বাস দিয়েছেন এবং শেষবার উনি আমাদেরকে হতাশ করেছেন। বিএনপির পক্ষ থেকে গত সোমবার রাত থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যোগাযোগ করে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখনো পর্যন্ত আমরা সেই সাক্ষাতের সময় পাইনি। পদত্যাগ ইস্যুটাই কি আসলে পথ, নাকি অন্য কোনো সংকট সমাধানের আসলে পথ আছে? রাষ্ট্র পরিচালনার বিষয়, এখানে আবেগের কোনো স্থান নাই। তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি নিজে পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান, সেটা ওনার ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু আমরা তো ওনার পদত্যাগ দাবি করিনি। আর যদি একান্তই ব্যক্তিগতভাবে উনি দায়িত্ব পালন করতে অপারগ হন, তো রাষ্ট্র তো বসে থাকবে না, রাষ্ট্র তো একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে অবশ্যই। এই পৃথিবীতে কেউ তো অপরিহার্য নয়, কিন্তু আমরা আশা করব তিনি একজন বিশ্ববরেণ্য সম্মানিত ব্যক্তিত্ব, তিনি বিষয়টা অনুধাবন করবেন। অতি শিগগির জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি রোডম্যাপ তিনি স্পেসিফিক ঘোষণা করবেন। বাকি রইল সবাই যেটা জিজ্ঞেস করে, তাহলে সংস্কার আর বিচারের কী হবে? সংস্কারের প্রধানতম প্রবক্তা তো বিএনপি। এই সরকার যে সংস্কারের জন্য কমিশন গঠন করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি সহযোগিতা তো আমরা করছি এবং এগুলো চলমান। এবং সংস্কারের বিষয়ে যে সমস্ত বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে, সেগুলো অবশ্যই পরিপালিত হবে। রইল বিচার। বিচারের জন্য আমরাই সবসময় বলে আসি যে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান, প্রসিকিউশন, তদন্ত টিম সহ অন্যান্য লজিস্টিক বাড়ান। শেষ পর্যন্ত একটা ট্রাইব্যুনাল বাড়িয়েছে, কিন্তু এখনও বোধহয় কার্যক্রম শুরু হয়নি। বাট অন্যান্য যে কার্যক্রমগুলো নেওয়ার দরকার, সেগুলো এখনও নেওয়া হয়েছে বলে আমার জানা নেই। তবে অগ্রাধিকার ভিত্তিতে কিছু মামলা চিহ্নিত করে সেগুলো যদি বিচার দৃশ্যমান যাদের সামনে করা যায়, তার সমগ্র জাতি খুশি হবে। আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যে একটি রোডম্যাপ বা সংবাদ সম্মেলন করে আপনারা এমনটাও বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন আপনারা চান। সেক্ষেত্রে যদি না হয়, অন্তর্বর্তী সরকারকে আপনারা কতটা সহযোগিতা করতে পারবেন, এটা একটা প্রশ্ন আপনারা তুলেছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে সেনাবাহিনীর প্রধান ওনার অফিসার্স অ্যাড্রেসে উনি কিছু কথা বলেছেন, সেটি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা ইঙ্গিত তিনিও দিয়েছেন। বিষয়টি আসলে কতটুকু বাস্তবতায় থাকবে? যদি প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ না করেন,
তাহলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে এই সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কিনা সেটা আমরা আবার পুনর্বিবেচনা করব। আমাদের পক্ষে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। সেনা প্রধান তার অফিসারদের সামনে দরবারে তিনি যে বক্তব্য দিয়েছেন, তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন, সেটা আমরা পত্রিকান্তরে দেখেছি। ইন্টারেস্টিং হচ্ছে, সেনাবাহিনী গণতন্ত্র উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে, আর আমরা সিভিলিয়ানরা সেটা মনোযোগ দিচ্ছি না। এটা কি হলো? তিনি ভুল কিছু বলেন নাই। সার্বভৌমত্ব এবং নিরাপত্তা এই বিষয়টি সেনাবাহিনীর এখতিয়ার, তাদের মতামত নেওয়া আগে উচিত ছিল। রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে যদি বলি, একটা ছায়াযুদ্ধ মনে হলো যে এনসিপি এবং বিএনপির মধ্যে শুরু হয়েছে। এটার আসলে সামনের পরিস্থিতি কেমন হবে? এটা কি বিএনপির সঙ্গে এনসিপির কি আসলে বিরোধের জায়গাটা শুরু হলো, বা সেটা আসলে অব্যাহত থাকবে কিনা, বা এটার সামনের পরিস্থিতি কি হতে পারে? এনসিপি একটা নবগঠিত রাজনৈতিক দল, যার এখনো রেজিস্ট্রেশনও নাই। সুতরাং বিএনপির সাথে তুলনা করাটা ঠিক হবে না। আমি আবার কাউকে ছোট করতেও চাচ্ছি না। তারা তাদের রাজনৈতিক কৌশল, আদর্শ ইত্যাদি নিয়ে তারা তাদের মতো করে কর্মসূচি পালন করতেই পারে। তবে নির্বাচন কমিশন ঘেরাও করা বা নির্বাচন কমিশনকে বিএনপির একটা দলীয় সংগঠনের মতো করে কি যেন একটা বক্তব্য দিয়েছে যে এটা বিএনপির বর্ধিতাংশ বা সেটা নিরপেক্ষতা নেই, এই বক্তব্যগুলো আমরা খণ্ডন করি। নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে বিদ্যমান আইন অনুসারে সার্চ কমিটি করে, এই সার্চ কমিটি সবার কাছ থেকে নাম নিয়েছে, আমরাও দিয়েছি, সব রাজনৈতিক দলের কাছ থেকেও নিয়েছে। তার মধ্য দিয়ে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এই নির্বাচন কমিশন নিয়ে কেউ কোনো সন্দেহ প্রকাশ করেনি বা তার নিরপেক্ষতা নিয়ে কেউ কোনো কথা বলেনি এতদিন। যেই ইশরাক হোসেনের বিষয়টা আদালতের রায়ের মধ্য দিয়ে নির্বাচন কমিশন গেজেট নোটিফিকেশন করতে বাধ্য হয়েছে, সেই গেজেট নোটিফিকেশন করার পরেই তাদের বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকে বা আর কারো পক্ষ থেকে একটা সমালোচনা শুরু হয়েছে। সেটা সঠিক নয়। এনসিপির এক নেতা তিনি বলছিলেন যে আপনাকে মানে নাম উদ্দেশ্য করে যে ইন্ডিয়ান প্রেসক্রিপশনের মধ্য দিয়ে কি যে যারা এখানে আসবে, ক্ষমতায় আসবে, করবে, এরকম একটু আলোচনার জায়গাটা, এটার কতটা যৌক্তিকতা আছে আসলে? এই আমি এটা শুনেছি। তা এখন যে যার রুচি অনুসারে কথা বলেছে, আমি এর বেশি বলতে চাই না, কারণ এই কথা বলার অধিকারের জন্যই তো আমরা সংগ্রাম করেছি। তো কথা বলেছে, আমার বিরুদ্ধেও বলেছে, বলতে পারে। তবে যার যার রুচিসম্মত অনুসারে এই কথা বলবে, সেটা তার ব্যাপার। আমরা আলোচনার প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভাইয়া, সেটি আমরা একটু শেষে জানতে চাই। সর্বোপরি যদি একটু মোটা দাগে বলি, তাহলে আপনাদের নির্বাচনী রোডম্যাপ সরকারের কাছে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন, এটা যদি ক্রস করে এই কাট অফ টাইম, সেক্ষেত্রে আপনাদের কোনো নতুন কর্মসূচি, আন্দোলন বা এরকম কোনো কিছু থাকবে কিনা? আমরা আর কয়েকদিন অপেক্ষা করব। আমরা আশা করব মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করবেন এবং ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ প্রদান করবেন। এটা আমরা আশা করব। আর কয়েকদিন আমরা দেখব, দেখার পরে আমরা আমাদের কর্মসূচি দেবো। আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি যে যদি আমরা রোডম্যাপ না পাই, সরকারের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে। সেটা নিশ্চয়ই উনি বুঝেন। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ততার মধ্যে আপনি ডিবিসি নিউজকে সময় দিয়েছেন। দর্শক, আমরা আলোচনায় ছিলাম। আমরা সর্বোপরি যদি বলতে চাই, আসলে চলমান রাজনৈতিক সংকটের যে অবস্থা তৈরি হয়েছে, তাতে করে জনাব সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি আসলে বলার চেষ্টা করলেন যে আসলে মূলত হচ্ছে যে নির্বাচনী রোডম্যাপ, অর্থাৎ সুনির্দিষ্ট একটি নির্বাচনের মধ্য দিয়েই দেশকে নির্বাচনমুখী করলেই বরঞ্চ এই সমস্ত সকল সংকটের সমাধান হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ডিবিসির বিশেষ আয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ইস্যু নিয়ে চলছে নানা আলোচনা। জামায়াত বলছে টিকিয়ে রাখতে হবে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বকে, তার অধীনেই হবে সুষ্ঠু নির্বাচন। আর সিপিবি বলছে প্রধান উপদেষ্টার পদত্যাগই সমাধান নয়, প্রয়োজনে পুনর্গঠন হতে পারে উপদেষ্টা পরিষদ। এদিকে নির্বাচনী রোডম্যাপের পাশাপাশি বিএনপি যেন জুলাই গণহত্যা ও শেখ হাসিনার বিচারের দাবি তোলে, এমন আহ্বান জানান এনসিপি নেতা সার্জিস আলম। হঠাৎ করেই টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের খবরের প্রসঙ্গটি।
এই খবর চাউর হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সঙ্গে ছিলেন দুই উপদেষ্টা। এ নিয়ে গণমাধ্যমে কথা বলেন নাহিদ, জানান পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র আলোচনার তুমুল ঝড় তোলে। জামায়াতে ইসলাম বলছে, প্রধান উপদেষ্টা পদত্যাগের যে ইচ্ছা পোষণ করেছিলেন তার কারণ রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকা। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বকে টিকিয়ে রাখার কথাও বলছে দলটি। আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবো কিনা এই কারণে কেউ কেউ পদত্যাগ করার মতো চিন্তা তার মধ্যে প্রকাশ পাচ্ছে। এই উদ্বেগ উৎকণ্ঠার জন্য শুধু প্রশাসন নয়, রাজনৈতিক দলের সহযোগিতাও তার জন্য দায়ী বলে আমরা মনে করি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে, টিকে থাকা অপরিহার্য প্রয়োজন। একটি সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচনেই এই বিশাল সংকটের মূল সমাধান হতে পারে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বলছে, প্রধান উপদেষ্টার পদত্যাগে সব সমস্যার সমাধান নয়। উনি এবং ওনার টিম অনেক সময় অনেক কাজে হাত দিয়ে ফেলেছে যেটা ওনারা করতে পারছে না, এবং এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় বলেও আমরা মনে করি না। সুতরাং আমি মনে করি সমাধানই হচ্ছে 1 নম্বর, এই সরকারের পক্ষ থেকে পারলে আজকেই তারা বৈঠক করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। এদিকে নির্বাচনী রোডম্যাপের সাথে গণহত্যা ও শেখ হাসিনার বিচারের দাবিও যেন বিএনপি তোলে, এমন আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিএনপি যেমন বলছে যে তারা নির্বাচনের রোডম্যাপ চায়, বিএনপি যেন এটাও বলে যে তারা গণহত্যার বিচারের রোডম্যাপ চায়। বিএনপি যেন এটাও বলে যে তারা সংস্কারগুলোর রোডম্যাপ চায়। বিএনপি যেন এটাও বলে কবে খুনি হাসিনার রায় বাংলাদেশে হবে, সেই বিচার প্রক্রিয়ার শেষটা কবে হবে, এই রোডম্যাপটাও যেন বিএনপি চায়। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে চলছে নানা বিতর্ক, আলোচনা, সমালোচনা। এ নিয়ে বিভিন্ন দলের রাজনীতিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব, জানিয়েছেন তাদের প্রতিক্রিয়াও। বৃহস্পতিবার রাতভর প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন। গেল 24 ঘণ্টায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব ছিলেন রাজনীতিকরা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন, দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের ও ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে লেখেন, স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধ হয় এদেশের ভাগ্য। এদিকে দেশের বিদ্যমান পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুও তার ফেসবুকে লেখেন, জুলাই আগস্টে সবাই মিলে উপড়ে ফেলেছিল ফ্যাসিবাদের মূল। এখন আমরা সবাই মিলে যা করছি তা হলো অমার্জনীয় ভুল। দেশের এই পরিস্থিতিতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট করেছেন। তিনি লিখেন, দেশের জন্য ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক ফেসবুক পোস্টে লেখেন, নিজ স্বার্থে জুলাইকে ধ্বংস করা হয়েছে। এদিকে এক ফেসবুক পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লেখেন, জুলাই ঘোষণাপত্র দিতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। নির্বাচনের আগে গণহত্যার বিচার দৃশ্যমান ও রোডম্যাপ দিতে হবে। নাজমুস সাকিব সামি, ডিবিসি নিউজ, ঢাকা। আন্দোলন, সড়ক অবরোধ সহ নানা প্রতিবন্ধকতায় ঠিকমতো কাজ করতে পারছে না অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানালেন, শুধু নির্বাচন করার জন্যই দায়িত্ব নেয়নি এই সরকার। ভোট হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এদিক ওদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই। আর প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, কোনো সিদ্ধান্ত নিলে নিজেই জানাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বিএনপির বিরোধ, পাল্টাপাল্টি কর্মসূচি, ইশাক হোসেনের শপথ পড়ানো নিয়ে আন্দোলন, ছাত্রদলের অবরোধ, উপদেষ্টাদের পদত্যাগের পাল্টাপাল্টি দাবি, নির্বাচন, করিডোর সহ নানা ইস্যুতে চাপা উত্তেজনা রাজনীতিতে।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ডিবিসি বাংলাকে জানান, দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি। শুক্রবার এ নিয়ে কথা বলেন পরিবেশ উপদেষ্টা। জানান, প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নিলে জানাবেন নিজেই। আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। হ্যাঁ, কাজে এইগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না, কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির ২৪তম বার্ষিক সাধারণ সভা শেষে তিনি আরও জানান, শুধু নির্বাচন করার জন্যই দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকার। সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও নির্বাচন, এই ৩টি কাজ করতে পারলেই দায়িত্বে থাকা প্রাসঙ্গিক। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও দুটো দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে। আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। বারবার কূটনৈতিক তৎপরতা চালিয়েও ঠেকানো যাচ্ছে না ভারতের পুশ ইন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পুশব্যাকের কথা ভাবছে না সরকার। আর আন্তর্জাতিক এবং নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি যাই হোক, কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে ধারাবাহিক পুশ ইন নিয়ে 4 দফায় চিঠি চালাচালি হয় ঢাকা দিল্লির মধ্যে, কিন্তু কোনো সুরাহা হয়নি। পুশ ইনের পদক্ষেপগুলো গভীর উদ্বেগের, যা চূড়ান্তভাবে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলছে বলে উঠে আসে চিঠিতে। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, পুশব্যাকের কোনো সিদ্ধান্ত বাংলাদেশের নেই। এ ব্যাপারে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আমার কাছে এখন পর্যন্ত নেই। আমরা তো নর্মালি পুশব্যাক করি না, তবে বিষয়টা হলো যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত তাদেরকে অবশ্যই তাদেরকে ফেরত নিতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে পুরো ঘটনা? কি করা দরকার বাংলাদেশের? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলছেন, ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও সত্যিই কেউ ভারতে অবস্থান করছে কিনা তা খতিয়ে দেখতে হবে দ্রুত। জোর দেন কূটনৈতিক তৎপরতা বৃদ্ধিরও। স্বাভাবিকভাবে কূটনীতির তৎপরতা বাড়ানো দরকার। ঢাকায় ভারতের যে হাই কমিশনার আছেন তাকে তলব করা এবং এই জিনিসটা জানা যে কেন এই জিনিসটা হচ্ছে, যাদের পাঠানো হচ্ছে তাদের যে আইডেন্টিটি সেটা উপরে একটা নিশ্চিত হওয়া দরকার। এখন কথা হচ্ছে যে সেটা যদি হয়েও থাকে যে তারা ওভারস্টে করেছে এবং ইলিগালি থাকছিল এতদিন ভারতে, সেটাও একটা পদ্ধতির মধ্যে নিয়ে আসা। আর নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত জিল্লুর রহমান বলছেন, সীমান্তে পাহারা বৃদ্ধির পাশাপাশি আলোচনায় বন্ধু দেশগুলোকে কাজে লাগানো দরকার। এটা যখন তখন যা মুখে আসে না বলে আমাদের কূটনৈতিক তৎপরতা চালিয়ে রাখতে হবে। আর আমাদের প্রতিপক্ষের সঙ্গে তাদের যাদের সাথে ভালো সম্পর্ক আছে, বন্ধু হিসেবে তাদের সাথে যোগাযোগ করে তাদেরও কাজে লাগা যেতে পারে। তবে কোনোভাবেই আমাদের সীমান্ত অরক্ষিত রাখা যাবে না এবং তাদের ইচ্ছাকে, অনৈতিক অযৌক্তিক ইচ্ছাকে কোনোভাবেই আমরা এন্টারটেইন করব না। এটা পরিষ্কারভাবে একটা বার্তা দিতে হবে। চলতি মাসেই বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় 400 জনকে পুশ ইন করেছে ভারত। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের শিক্ষার্থীরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে ভবিষ্যতে দেশের মুখ উজ্জ্বল করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দুপুরে রাজধানীর গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যালয়ে ভার্চুয়াল মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। বিজ্ঞানের প্রতি তোমাদের যেই মমত্ববোধ আমরা দেখতে পাচ্ছি, ভবিষ্যতে আমরা আশা করব তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমগ্র মানুষের জন্য কিছু করবে।
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করায় এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার বোস্টনে এ মামলা দায়ের করে হার্ভার্ড। মামলাটিতে ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপকে আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। এছাড়া বিষয়টিকে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছেন হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গার্বার। এদিকে বিবিসি জানিয়েছে, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি, শিক্ষানীতি সহ বেশ কিছু বিষয়ে শর্ত দিলে তা মানতে রাজি না হয় বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করে মার্কিন প্রশাসন। এর আগে হার্ভার্ডের বিরুদ্ধে ইহুদি শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও জাতিগত হয়রানির অভিযোগ ওঠে, যদিও ট্রাম্পের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে হার্ভার্ড। সিন্ধুসহ অভিন্ন নদীগুলোর পানি আর পাকিস্তান পাবে না, এ কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজস্থানে এক সভায় এমন কথা বলেন তিনি। এ সময় মোদী আরও বলেন, প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে। দেশটির সেনাবাহিনী ও অর্থনীতিকেও এর মূল্য দিতে হবে। এদিকে পাকিস্তানের প্রধান আইন কর্মকর্তা রয়টার্সকে জানান, প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনায় আগ্রহী ইসলামাবাদ, তবে ভারতকে অবশ্যই কয়েক দশকের পুরনো পানি বন্টন চুক্তি মেনে চলতে হবে। এছাড়া সম্প্রতি পাকিস্তানকে চিঠি দিয়েছে ভারত, সেখানে জনসংখ্যা বৃদ্ধি ও পরিচ্ছন্ন জ্বালানির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সিন্ধু পানি চুক্তি সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে তৈরি না হওয়া আইফোন সে দেশে বিক্রি হলে 25% শুল্কের মুখে পড়তে হবে অ্যাপলকে। শুক্রবার ট্রাম্পের এমন হুমকিতে এরই মধ্যে আইফোনের দাম কমেছে 2.5%। আগেও ট্রাম্পের এমন হুমকির মধ্যে ভারতে উৎপাদন বৃদ্ধিতে অ্যাপল অনড় থাকলেও এখন কৌশল বদলাবে কিনা তাই দেখার বিষয়। যুক্তরাষ্ট্রে যেসব আইফোন বিক্রি হবে সেগুলো ভারত বা অন্য কোথাও নয়, যুক্তরাষ্ট্রেই তৈরি করতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে বানানো নয়, অ্যাপলের এমন আইফোনে 25% শুল্ক আরোপেরও হুমকি দেন তিনি। চীনের উপর ট্রাম্পের শুল্ক আরোপের ফলে সরবরাহ শৃঙ্খল নিয়ে উদ্বেগ এবং আইফোনের দাম বৃদ্ধির আশঙ্কার মধ্যে অ্যাপল ভারতকে একটি বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে স্থান দিচ্ছে। জুন প্রান্তিকে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া তাদের বেশিরভাগ স্মার্টফোন ভারত থেকে আসবে, জানায় আইফোন নির্মাতা প্রতিষ্ঠান। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প নিজ দেশে ফোন উৎপাদনের উপর জোর দিলেন। এনডিটিভি জানায়, ট্রুথ সোশ্যালে ট্রাম্পের এমন সতর্কবার্তার পরই প্রি মার্কেট ট্রেডিংয়ে অ্যাপলের শেয়ারের দাম এরই মধ্যে 2.5% কমে গেছে। রয়টার্স জানায়, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতেও 50% শুল্ক আরোপের সুপারিশ করতে যাচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ঢোকা পণ্যের জন্য 27 ইউরোপীয় দেশের জোটকে বর্তমানে 10% শুল্ক দিতে হয়। আর এ ঘোষণায় ইইউ এর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ আরও বেড়ে যাওয়ার শঙ্কা করা হচ্ছে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।